নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ থেকে শুরু করছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উপন্যাস আবার বাতাস বয়। আজ উপন্যাসের প্রথম পর্ব। আজও ভবানীপুরে অমরনাথার প্রতিমার কাছে যাওয়া হলো না সঞ্চারীর। এই নিয়ে পরপর 5 দিন। বরানগর ছাড়িয়ে আরও অনেকটা উত্তরে রথতলার কাছাকাছি একটা এনজিওতে কাজ করে সে। তার ডাকনাম রুমি। বেশ উঁচু পোস্টেই আছে, ডেপুটি প্রোগ্রাম অফিসার। সকালে সরকারি হাউজিং বোর্ডের তৈরি তাদের টালিগঞ্জের পুরনো ফ্ল্যাট থেকে বেরিয়ে 9:30টার ভেতর সঞ্চারীকে রথতলায় পৌঁছে যেতে হয়। ওদের মূল অফিসটা সেখানে, উঁচু পাঁচিল ঘেরা বিরাট এক কম্পাউন্ডের ভিতর। তাছাড়া পশ্চিমবাংলার নানা ডিস্ট্রিক্ট টাউনে অফিস না থাকলেও সঞ্চারীদের নিজস্ব লোকজন আছে। তারা ফোনে বা ইমেলে মেইন অফিসারের সঙ্গে যোগাযোগ রাখে। এখান থেকে সঞ্চারীরা যেমন যেমন নির্দেশ দেয় ওরা ঠিক তেমনটাই করে। সারাদিন সঞ্চারীর শুধু কাজ আর কাজ। সন্ধে 6টায় অফিস থেকে বেরিয়ে সে সোজা চলে আসে ভবানীপুরে। অমরনাথদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে টালিগঞ্জে ফিরতে ফিরতে 9:30 10টা। এটাই তার দৈনন্দিন রুটিন। কদাচিৎ এর হেরফের ঘটে। অমরনাথদের সঙ্গে এমনিতে তার কোনো রকম সম্পর্ক নেই। ওরা সঞ্চারীর প্রাক্তন শ্বশুর শাশুড়ি। জয়দীপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর সমস্ত কিছুই তো চুকে বুকে গেছে। ভবানীপুর আর না যাওয়াই উচিত, কিন্তু না গিয়ে পারে কই। বয়স্ক এই মানুষ দুটিকে ঘিরে কত যে সমস্যা। ওরা তাকে 10 হাতে আঁকড়ে ধরে আছেন। সম্পর্কের অনেকগুলো গিট আলগা হয়ে গেলেও 2-4টে এখনো এমনই অটুট যে ছিঁড়ে ফেলা যায়নি। কোনো কারণে সঞ্চারী 2-1 দিন যেতে না পারলে অমরনাথরা ভীষণ উতলা হয়ে পড়েন। ফোনের পর ফোন করতে থাকেন। জয়দীপের সঙ্গে বিয়ে ভেঙে গেছে, কিন্তু তারপরও তার মা বাবার সঙ্গে মেয়ে জড়িয়ে রয়েছে। সঞ্চারীর মা রত্নময়ী তা মোটেও পছন্দ করেন না। এটা শুধু অস্বস্তিকরই নয়, ভীষণ দৃষ্টিকটু। বিয়ের পর জয়দীপ কম কষ্ট দিয়েছে সঞ্চারীকে? সে এক নরক যন্ত্রণা। মেয়ের মতো রত্নময়ীরাও কি কম যাতনা ভোগ করেছেন? তিনি মনে করেন কোর্টের রায় কাটান ছাড়ান যখন হয়েই গেছে, পচা গলা নষ্ট অতীতের জেট টেনে চলার কি দরকার? যা শেষ হয়ে গেছে তার প্রতি এখনো কিসের এত টান? তার ওপর চিরকালের মতো পর্দা টেনে দিতে চান তিনি, কিন্তু মেয়ের মতিগতির তলকুল পাওয়া ভার। তার কি ইচ্ছা কে জানে। দীপকও চায় না সঞ্চারী ভবানীপুরে যাতায়াত করে। এই ব্যাপারে সে আদৌ খুশি নয়। মুখ ফুটে অবশ্য এ নিয়ে কখনো কিছু বলেনি, কিন্তু তার হাবে ভাবে কথায় বার্তায় তা আঁচ করা যায়। কিন্তু দীপক, রত্নময়ী বা অমরনাথদের কথা পরে। সঞ্চারী যে এনজিওতে রয়েছে সেখানে ভীষণ কাজের চাপ। রেপ ভিকটিম অর্থাৎ যে ধর্ষিত মেয়েদের তাদের স্বামী বা মা বাবা ভাই বোন এবং আত্মীয় পরিজনেরা দূষিত আবর্জনার মতো ছুঁড়ে ফেলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাদের পা রাখার এতটুকু জায়গা নেই, চারিদিক থেকে তাদের কুড়িয়ে এনে সঞ্চারীরা নিজেদের প্রতিষ্ঠানে আশ্রয় দেয়। এ জাতীয় মেয়েদের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। সকালবেলা খবরের কাগজে চোখ রাখলে আঁতকে উঠতে হয়। কলকাতা তো বটেই, মাঝারি এবং ছোট ছোট মফস্বল শহর এবং দূর দূর গ্রামগুলোতে নারী ধর্ষণের ভয়াবহ সব বিবরণ থাকে। প্রথম পাতায়, 5-এর পাতায়, 7-এর পাতায় সবিস্তার। অডিও ভিজুয়াল মিডিয়া অর্থাৎ টিভির নানা চ্যানেলও এই ব্যাপারে তৎপর হয়ে উঠেছে। তারাও এই সর্বস্ব খোয়ানো মেয়েদের মুখ পর্দায় দেখিয়ে তাদের লাঞ্ছনার বিবরণ দিয়ে যায়। কিন্তু খবরের কাগজ কটাই বা ছাপতে পারে?
টিভির পক্ষে কজনের খবর জোগাড় করাই বা সম্ভব? এনজিও চালাতে গিয়ে সঞ্চারীরা জানে কাগজে যা বেরোয়, টিভি যা দেখায়, আসলে সংখ্যা তার শতগুণ। সঞ্চারীদের অর্গানাইজেশনের নাম আশ্বাস। শারীরিক এবং মানসিক দিক থেকে ধ্বস্ত ভাঙাচোরা যে মেয়েরা এখানে থাকে, তাদের বিয়ে টিয়ে দিয়ে সুখের সংসারে পৌঁছে দেওয়া অসম্ভব। আকাশে ফুল ফোটানোর মতো অলীক কল্পনা। এইসব দাগী যুবতীদের কে বিয়ে করবে? তেমন সাহস, তেমন মহানুভবতা কি কারো আছে? পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ কি বেপরোয়া ভঙ্গিতে বলতে পারে, এই ধর্ষিতা মেয়েটাকে স্ত্রী হিসেবে আমার বাড়িতে নিয়ে এলাম, তোমরা যা পারো করো? না, জগৎ সংসারে এমন উদার, এমন মহানুভব একটি ছেলেকেও কি পাওয়া যাবে? অসম্ভব। বিয়ে হলো না, প্রিয়জনেরা দূর করে দিল, অথচ নিজেদের লেশমাত্র অপরাধ নেই। কি করবে এরা? অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে পাক খেতে খেতে পৌঁছে যাবে নরকের শেষ মাথায়, যার নাম বেশ্যাপাড়া। সেখানে শুধুই গ্লানি, শুধুই ক্লেদ, আর প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া। না, এভাবে ওদের জীবন ছারখার হতে দেওয়া যায় না। সঞ্চারীরা মনে করে অপার মমতায় অবিরল বুঝিয়ে সুঝিয়ে ওদের মধ্যে খোয়ানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায়, ওদের স্বয়ম্বর করে তোলা যায়, যাতে কারো গলগ্রহ না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার ব্যবস্থাও করা যায়। আর সেই কাজটাই করে থাকে সঞ্চারীদের এনজিও আশ্বাস। সঞ্চারীকে আশ্বাসের মেয়েদের নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে মাঝে মাঝে দুপুরের লাঞ্চ খাওয়ার কথাও খেয়াল থাকে না। তখন পৃথিবীর সমস্ত কিছুই তার সামনে থেকে পুরোপুরি মুছে যায়। মা বাড়ি থেকে হটকেসে ভরে ভাত, ডাল, ভাজাভুজি, মাছের ঝোল ইত্যাদি দিয়ে দেন। প্রায় সেসব তেমনি ফিরে আসে। এই নিয়ে মায়ের বকুনিও খেতে হয় যথেষ্ট। কেন টানা 5 দিন ভবানীপুরে অমরনাথদের কাছে সঞ্চারীর যাওয়া হয়নি, এবার সেটা জানানো যেতে পারে। ঠিক 5 দিন আগে পশ্চিমবাংলার নানা এলাকা থেকে 3টি মেয়েকে আশ্বাসে নিয়ে আসা হয়েছিল। এদের একজন মুর্শিদাবাদের, একজন দক্ষিণ 24 পরগনার, একজন চুঁচুড়ার। মুর্শিদাবাদের মেয়েটির নাম কমলা। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ওর বিয়ের ঠিক পরে পরেই মা বাপ মরে গিয়েছিল। একা যুবতী মেয়ে, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোনো দিকেই মাথার ওপর এমন কেউ নেই যে তাকে আগলে আগলে রাখতে পারে। লেখাপড়া প্রায় কিছুই করেনি। কোন ছেলেবেলায় ঠেলে ঠুলে বাংলা প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগটা শেষ করেছিল, তার কিছুই প্রায় মনে নেই। এই বিদ্যে চাকরি বাকরি হয় না। তাদের গাঁয়ের এক ছোটোখাটো স্কুলে হেড দিদিমণির হাতে পায়ে ধরে একটা কাজ জুটিয়ে নিয়েছিল। ঝাঁট পাড় দিয়ে ক্লাসরুম সাফ করা, দিদিমণিদের জন্য চা তৈরি, কাপ প্লেট ধোয়া থেকে 1000টা ডিউটি। আজকাল গ্রামের ছাত্রছাত্রীদের সরকার থেকে মিড ডে মিল চালু করা হয়েছে। অন্য একটি মেয়ের সঙ্গে রান্নাবান্না করে কমলাকে ছেলে মেয়েদের খাওয়াতে হতো। সে থাকত বাপের একটা হেলে পড়া আদ্যিকালের পুরনো টালির চালের ঘরে। সেটা টিনের বেড়া টুটো ফুটো, ঘুণে ধরা দরজা, মাটির মেঝে। খাটাখাটুনিটা খুবই বেশি, তবু কাজটা সম্মানজনক। কারো করুণার উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছিল না। একদিন রাত্রিরে দরজায় হুড়কো লাগিয়ে অসারে ঘুমোচ্ছিল কমলা। তার উপর যে কিছুদিন ধরে শনিদৃষ্টি পড়েছে, ঘুণাক্ষরেও তা টের পায়নি। সেদিন চালের টালি খুলে একটা লোক ভেতরে ঢুকে তার মুখ বেঁধে চরম সর্বনাশটি করে। জানাজানি হবার পর স্কুলের চাকরিটা চলে যায় কমলার। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তার ছায়া মারায় না। কুষ্ঠ রোগীর মতো সবাই তার সঙ্গ এড়িয়ে চলে। তার উপর মানুষজনের শুধুই ঘৃণা এবং ধিক্কার। এই অবস্থায় কি বাঁচা যায়? সঞ্চারীদের যে কর্মীটি মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছে, খবর পেয়ে সে কমলাকে আশ্বাসে পৌঁছে দিয়ে যায়। দক্ষিণ 24 পরগনার মেয়েটি হল সন্ধ্যা। হাভাতের ঘরে জন্ম। বাপ আছে, মা আছে, কিন্তু মেয়ের বিয়ে দেবার ক্ষমতা তাদের নেই। বাপ 12 মাস হাঁপানিতে ভোগে। রোগা দড়ি পাকানো হাড় সার চেহারা,
দুপা হাঁটলে মাথা ঘুরে পাক খেয়ে পড়ে যায়। সংসার চালায় মা আর মেয়ে। মা পয়সাওয়ালা লোকের বাড়িতে কাজ করে, সন্ধ্যা খাটে জোরদারের চাষের জমিতে। একদিন ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরছিল সে। ততক্ষণে সূর্য ডুবে আঁধার নেমে এসেছে। ধান জমির পর এবড়ো খেবড়ো বিশাল বাঁজা মাঠ, কাঁকড়ে বোঝাই। এই মাঠটা পেরোলে তবেই সন্ধ্যাদের গাঁ। সেই ভর সন্ধেবেলায় চারিদিক একেবারে নিঝুম, জনমানব শূন্য। সে যখন মাঠের মাঝামাঝি চলে এসেছে, আচমকা 4-5টা লোক যেন মাটি ফুঁড়ে উঠে এসে তাকে ঘিরে ধরে। আতঙ্কে সন্ধ্যা চেঁচিয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে একটা লোক কড়া পোড়া কর্কশ হাতে তার মুখ ঠেসে ধরে থাকে। তারপর শুরু হয় গণধর্ষণ। একসময় সন্ধ্যার চোখের সামনে ঝাপসা মাঠটা চাপ চাপ গভীর অন্ধকারে বিলীন হয়ে যায়। রক্তাক্ত, বেহুঁশ, ছিন্ন ভিন্ন সন্ধ্যাকে কারা মাঠ থেকে তুলে এনে পরদিন তার মা বাবার কাছে পৌঁছে দিয়েছিল সে জানে না। কিন্তু অমন একটা ঘটনা ঘটার পর যে আশ্রয়টা তার সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, সেখানে তার জায়গা হয়নি। একটা ধর্ষিতা মেয়ে গাঁয়ে থাকবে, এলাকার কেউ তা চাইছিল না। তাকে তাড়াবার জন্য জোট বেঁধে সবাই তার মা বাপের ওপর চড়াও হয়েছিল। গাঁয়ে থাকতে হলে মেয়েকে রাখা চলবে না। মা আর বাপ পাগলের মতো তাদের পায়ে মাথা ঠুকে ঠুকে সমানে বলে গেছে, তোমরা আমার মেয়েটারে দয়া করো, গাঁ ছাড়া করলি কোথায় যাবে ও। কিন্তু তাদের কথায় কেউ কর্ণপাত করেনি। অন্যায় করল কারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছিল এক নিরপরাধ মেয়েকে। সন্ধ্যার কথা জানতে পেরে তাকেও আশ্বাসে নিয়ে আসে সঞ্চারীরা। হুগলির মেয়েটির নাম মালতী। তারা থাকত অখ্যাত নগণ্য এক শহরে। তার স্বামী হরেন পার্ট টাইম চোর, পার্ট টাইম সিনেমার টিকিটের ব্ল্যাকার। শহরের দুটো সিনেমা হলের নতুন হিন্দি ছবি রিলিজ করলে লাইন দিয়ে, হল্লা বাঁধিয়ে, মারামারি করে গোছা গোছা টিকিট কিনে চড়া দামে বেচত। নানা গুণের আধার ছিল হরেন। মাতাল, জুয়ারি, রগচটা, সারাক্ষণ দিশি মদ চড়িয়ে টং হয়ে থাকত। একবার নেশা আর জুয়ার টাকায় টান পড়ায় মালতীকে এক পাঞ্জাবি ট্রাক ড্রাইভারের হাতে তুলে দেয়। মালতী ভালো মেয়ে। সে আঁচড়ে কামড়ে চেঁচিয়ে যতক্ষণ পেরেছে নিজের ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছে। কিন্তু 6 ফিট লম্বা, ঘাড়ে গর্দানে ঠাসা দৈত্যের সঙ্গে একটি নরম সরম বাঙালি মেয়ে কতক্ষণ লড়তে পারে। সমস্ত রাত তার রসটুকু নিংড়ে নিয়ে ছিবড়ের মতো তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল ড্রাইভারটা। যার নেশা ভাঙের জন্য সর্বস্ব খোয়াতে হলো মালতীকে, সেই হরেন তাকে ঘরে ফিরিয়ে নেয়নি। তাকেও শেষ অবধি আশ্বাসে নিয়ে আসা হয়। 150-রও বেশি মেয়ে রয়েছে সঞ্চারীদের প্রতিষ্ঠানে। এরা মান সম্মান হারিয়ে এখানে এসে প্রথম প্রথম বেশ কিছুদিন একেবারে নিঝুম হয়ে থাকত। বোবা এবং বধির, কিছু বললে সাড়া দিত না। পৃথিবীর কোনো শব্দ তাদের কানে ঢুকত না, কোনো দৃশ্য দেখতে পেত না। এক একটি অনুভূতিশূন্য জড়পিণ্ড। 2 হাঁটুর ভেতর মুখ গুজে তারা বসে থাকত, আর তাদের 2 চোখ বেয়ে জল ঝরে যেত বিরামহীন। তারপর ওরা ধীরে ধীরে সব মেনে নিয়েছে, জড়িয়ে পড়েছে আশ্বাসের নানা কর্মকাণ্ডে। ভেবেছে এটাই তাদের ভবিতব্য। যা ঘটে গেছে হয়তো সেটা ভুলে যেতে চায়। বাইরে থেকে তাই মনে হয়েছে সঞ্চারী। কিন্তু নিষ্পাপ মেয়েদের জীবনে যা সবচেয়ে পবিত্র, সেটা ধ্বংস হয়ে যাবার পর সেই দুঃস্বপ্নের স্মৃতি কি একেবারে মুছে ফেলা যায়? মন প্রাণ ঢেলে আশ্বাসের কাজ করে গেলেও গোপনে গোপনে তারা হয়তো নরক যন্ত্রণা ভোগ করে। মানুষের মনের অদৃশ্য কোনায় কোনায় কি ক্লেশ যে জমে থাকে তা কি মুখ দেখে বোঝা যায়? আশ্বাসে এত এত মেয়ে এসেছে, নিয়মিত আসছেও। কিন্তু কমলা, সন্ধ্যা আর মালতী তাদের মতো নয়। অন্য মেয়েগুলো লজ্জায় গ্লানিতে জড়সড় হয়ে থাকে, কিন্তু এই 3টি মেয়ে আশ্বাসে পা দিয়েই 5 দিন ধরে চারদিক তোলপাড় করে ফেলেছে। উন্মাদের মতো মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে সমানে চিৎকার করে গেছে। কখনো বা ঘরের দেওয়ালে আর মেঝেতে কপাল ঠুকে ঠুকে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। খানিকক্ষণ এইভাবে চলার পর
তারা নিস্তেজ হয়ে পড়েছে, তারপর ফের সেই তুমুল কান্নাকাটি আর কপাল ঠোকা। 5-5টা দিন এইভাবে কেটেছে। আশ্বাসের অন্য সব কাজকর্ম বন্ধ করে সঞ্চারী আর তার সহকর্মী পারমিতা, স্বাতী এবং আরও কয়েকজন সমানে 3 মেয়েকে বুঝিয়েছে। সন্ধ্যা, মালতী আর কমলা অনবরত বলে গেছে তারা বাঁচতে চায় না, তাদের বিষ দিয়ে মেরে ফেলা হোক, নইলে সঞ্চারীরা তাদের ছেড়ে দিক, রেল লাইনে গলা দিয়ে তারা আত্মহত্যা করবে। সঞ্চারীর ডিউটি সকাল 9:30 থেকে সন্ধে 6টা অবধি, কিন্তু সন্ধ্যাদের নিয়ে আসার পর 8:30 পৌনে 9টার আগে বেরুতে পারত না। সে চলে আসার পর রাত্রিরে সাথীরা পালা করে ডিউটি দিয়েছে। 3 মেয়ে যাতে কোনো অঘটন ঘটিয়ে না বসে সেজন্য চোখের পাতা টান করে ওদের জেগে থাকতে হয়েছে। 5 দিন পর আজ বিকেলের দিকে অনেকটা শান্ত হয়েছে সন্ধ্যারা। হয়তো ধরে নিয়েছে আশ্বাসেই বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, এটাই তাদের নিয়তি। এই 5 দিনে অমরনাথরা রোজ 3-4 বার করে ফোন করেছেন। তাদের জীবনের নতুন এক সমস্যা দেখা দিয়েছে। সঞ্চারী ভবানীপুরে না গেলে তাঁরা ভীষণ বিপন্ন হয়ে পড়বেন। কিন্তু সন্ধ্যাদের নিয়ে এমন হুলস্থুল কাণ্ড গেল যে যাওয়াই হয়নি। অমরনাথদের সমস্যাটা কী ধরনের বারবার জিজ্ঞেস করেও জানা যায়নি। ওরা শুধু জানিয়েছেন যা বলার সামনাসামনি বসেই বলবেন। ওদের সমস্যা নিয়ে সঞ্চারীর যত না কৌতূহল, তার চেয়ে অনেক বেশি উদ্বেগ, কিন্তু কিছুই করা যায়নি। রাত 8টা, 8:30টায় আশ্বাস থেকে বেরিয়ে অমরনাথদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরবে কখন? কম করে ঘন্টা 1.5-2 ওরা তাকে আটকে রাখবেন। রাত 11:30, 12টায় বাস পাওয়া যাবে না, পাতাল রেল তার আগেই বন্ধ হয়ে যাবে। ইচ্ছা করলে আগের মতোই আজও 6টায় বেরিয়ে ভবানীপুরে যেতে পারত সঞ্চারী, কিন্তু সন্ধ্যারা চুপচাপ হয়ে গেলেও ফের তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসে কিনা সেটা লক্ষ্য করার জন্য আরও অনেকটা সময় ওদের সঙ্গে কাটিয়ে 8টায় অফিস থেকে বেরুল সে। আজও তাই হলো না। কাল নিশ্চয়ই অমরনাথদের সঙ্গে দেখা করবে সঞ্চারী। রথতলা থেকে বাসে শ্যামবাজার, সেখান থেকে মেট্রো ধরে টালিগঞ্জ স্টেশন, তারপর অটোয় মিনিট 10 গেলেই তাদের হাউজিং কমপ্লেক্স। 40-42 বছর আগে সরকারি হাউজিং বোর্ড এই আবাসনটা তৈরি করেছিল। সঞ্চারীর জন্মের 12-13 বছর আগে তার বাবা এখানে 170 টাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। বাবা কয়েক বছর আগে মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগেই গভর্নমেন্টের উঁচু মহলের কাকে যেন ধরে ফ্ল্যাটটা মায়ের নামে করিয়ে নিয়েছিলেন। মা যতদিন বেঁচে আছেন ওখানেই তারা থাকতে পারবে। তবে কিছুদিন ধরে শোনা যাচ্ছে নামমাত্র দামে ফ্ল্যাটগুলো ভাড়াটেদের কাছে বিক্রি করে দেওয়া হবে, কেননা ভাড়া হিসেবে যা পাওয়া যায় আবাসনের মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের খরচ তার চাইতে ঢের বেশি। সরকার বছরের পর বছর এই খরচের বোঝা আর টানতে পারছে না। ঘাট থেকে আবাসনটা ঝেড়ে ফেলে হালকা হতে চাইছে। সঞ্চারী মোটামুটি ঠিক করে রেখেছে সরকার যদি সত্যি ফ্ল্যাট বেচে দেয়, ব্যাংক থেকে লোন টোন নিয়ে কিনে নেবে। নিতেই হবে, কেননা কলকাতায় জমি, বাড়ি এবং ফ্ল্যাটের দাম আকাশে গিয়ে ঠেকেছে। নতুন একটা ফ্ল্যাট কেনা সঞ্চারীদের কাছে আকাশ কুসুমের চাইতেও অভাবনীয় ব্যাপার। নতুন ফ্ল্যাট যে ভাড়া নেবে তাও সাধ্যের বাইরে। টালিগঞ্জের এই এলাকায় 5-6 হাজারের কমে 2 কামরার ফ্ল্যাট কোনোভাবেই ভাড়া পাওয়া যাবে না, তার ওপর 40-50 হাজার টাকা অ্যাডভান্স। অসম্ভব, অসম্ভব। রথতলা থেকে টালিগঞ্জ পৌঁছতে ঘন্টা 1.5-2 মতো লাগে। সঞ্চারী যখন অটো থেকে তাদের আবাসনের সামনে নামল তখনও 10টা বাজেনি, মিনিট 7 বাকি। কয়েক বছর আগেও টালিগঞ্জের এই অঞ্চলটা রাত্রি 9টা বাজতে না বাজতেই নিঝুম হয়ে যেত। আজকাল লোকজন, গাড়ি টাড়ি প্রচুর বেড়ে গেছে। নতুন নতুন হাই রাইজে ভরে যাচ্ছে চারদিক। এখন কত যে দোকান, চোখ ধাঁধানো শোরুম, কত যে ঝকঝকে রেস্তোরাঁ, এই রাত 10টাতেও সারা এলাকা গমগম করছে। সঞ্চারীদের হাউজিং কমপ্লেক্সটা বড় রাস্তার ওপরে। অটো থেকে সে যেখানে নামলো তার ঠিক উল্টো দিকে।
রাস্তা পেরিয়ে আবাসনে চলে এলো সঞ্চারী। গেটের মুখে কটা ছেলে গোলতানি করছিল। এই আবাসনেই ওরা থাকে। কেউ পড়াশোনা শেষ করে চাকরি বাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, কেউ বা সবে চাকরিতে ঢুকেছে, কেউ বা রিসার্চ করছে। সবার হাতেই সিগারেট। সন্ধ্যের পর থেকে 10টা সাড়ে 10টা অবধি ওরা এখানে জটলা করে। ছেলেগুলোকে জন্মাতে দেখেছে সঞ্চারী। ভালো পরিবারের ছেলে, খুবই ভদ্র। ইদানিং ছেলেমেয়েরা দ্রুত বদলে যাচ্ছে, বেশিরভাগই বেপরোয়া, উদ্ধত। সময়টাই গোলমেলে। বয়স্কদের তারা সম্মান করে না। মুখের ওপরেই হয়তো সিগারেটের ধোঁয়া ছুড়ে দিল, এমন নোংরা অশ্লীল মন্তব্য করে বসল যাতে গা রিরি করে ওঠে। কিন্তু সঞ্চারীদের আবাসনের ছেলেরা সেরকম নয়। শুধু তাকেই বা কেন, এখানে বয়সে যারা বড় তাদের সবাইকেই এই ছেলেরা যথেষ্ট সমীহ করে। সঞ্চারীকে দেখে ছেলেগুলো হাতের সিগারেট লুকিয়ে ফেলল। ওদের দিকে তাকিয়ে একটু হেসে এগিয়ে গেল সে। আবাসনটা অনেকখানি জায়গা জুড়ে, উঁচু কম্পাউন্ড ওয়াল দিয়ে ঘেরা। সব মিলিয়ে এখানে 23টা 4তলা বিল্ডিং। প্রতিটি বিল্ডিংয়ে 8টা করে ফ্ল্যাট। 40-42 বছরের পুরনো বাড়িগুলোর গায়ে জড়ার ছাপ স্পষ্ট। শ্যাওলা ধরা, প্লাস্টার ঘষা, মলিন চেহারার এইসব ইমারত কোনো রকমে দাঁড়িয়ে আছে। একটা বাড়ি থেকে আর একটা বাড়ির মাঝখানে খানিকটা করে ফাঁকা জায়গা, সেখানে শুধুই আগাছার ঝাড়। যত্ন করলে এই কমপ্লেক্সটা ফিটফাট করে রাখা যেত, কিন্তু সরকারের দিক থেকে তেমন কোনো সদিচ্ছাই নেই। কেমন একটা গা ছাড়া ভাব। 4-5 বছর পর পর দেওয়ালে একটু আধটু তাপ্পি লাগিয়ে ভাঙাচোরা ঝুরঝুরে 2-একটা রেন ওয়াটার পাইপ বদলে দায়সারা চুনকাম করে তাদের কর্তব্য শেষ। কমপ্লেক্সের বাসিন্দাদের কাছ থেকে যা ভাড়া পাওয়া যায় তাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব নয়। ভাড়াটেরা 10 পয়সা খরচ দিয়ে 50 টাকার আরাম ভোগ করবে, সেটা নেহাতি দুরাশা। আবাসনের ভেতরের রাস্তাগুলোতে জোরালো টিউবলাইট জ্বলছে। এই আলোটা কলকাতা কর্পোরেশনের মহানুভবতা। গেট থেকে সোজা যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে তার বাঁ পাশে 7 নম্বর বিল্ডিংয়ের দোতলায় সঞ্চারীদের ফ্ল্যাট। সেখানে এসে বাইরে থেকে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন রত্নময়ী, সঞ্চারীর মা। রত্নময়ীর বয়স 55-56। এই বয়সেও তাঁর চুল বেশিরভাগই কালো। ভাসা ভাসা চোখের তলায় শুকনো শ্যাওলার মতো কালচে চোখ। একসময় লম্বাটে ভরাট মুখ ছিল, এখন গাল ভেঙে ভেতরে অনেকটা ঢুকে গেছে। চিবুকার কণ্ঠার হাড় ঠেলে বেরিয়ে এসেছে। হাতের শিরাগুলো বড় বেশি প্রকট। ত্বকের মসৃণতা আর নেই। সরু সরু লক্ষ কোটি রেখায় ছেয়ে গেছে, কেমন যেন জালি জালি মনে হয়। চোখে মুখে তাকানোর ভঙ্গিতে নরম ভাব নেই। সারা চেহারা জুড়ে অদ্ভুত রুক্ষতা। আধময়লা হালকা রঙের একটা শাড়ি ঘরোয়া ঢঙে পরা, গলায় সুতোর মতো সরু সোনার চেন, হাতে 1 গাছা করে ব্রোঞ্জের ওপর সোনার পাতের চুড়ি। গয়নাগাটি যা ছিল আগেই সব গেছে। এই সোনাটুকুই তাঁর শেষ সম্বল। এক নজরেই টের পাওয়া যায় মহিলার ওপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেছে। রত্নময়ী মেয়ের দিকে 2-1 পলক তাকিয়ে একধারে সরে দাঁড়ালেন। আপাতত একটি কথাও বললেন না। সঞ্চারী নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। সে জানে রোজ রোজ এত রাত করে মেয়ের বাড়ি ফেরাটা আদৌ তার পছন্দ নয়। পরে এই নিয়ে উগড়ে দেবেন তার তীব্র অসন্তোষ, বিরক্তি। এটাই নিয়মে দাঁড়িয়ে গেছে। ভেতরে ঢুকলেই বড় হলের মতো জায়গা। তার অর্ধেকটা গদিওয়ালা বেতের সোফা, ডিভান, সেন্টার টেবিল, কটা মোড়া ইত্যাদি দিয়ে সাজানো। বাকি অংশে রয়েছে খাবার টেবিল এবং 4টে চেয়ার। এক কোণে একটি রঙিন টিভি। সব মিলিয়ে এটা ড্রয়িং কাম ডাইনিং রুম। 3-4 বছর আগেও সোফা টোফা কিছুই ছিল না, না টিভি না ডাইনিং টেবিল। বসার জন্য কটা সস্তা কেঠো চেয়ার, একটা খেলো তক্তপোষ। খাওয়া দাওয়ার ব্যবস্থা মেঝেতে বসে। সঞ্চারী এনজিওতে চাকরি পাওয়ার পর এসব হয়েছে।
ফ্ল্যাটটা প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো। হলের ডান দিকটায় পরপর 3টে বেডরুম, 2টো বড়, একটা মাঝারি। তাছাড়া রয়েছে কিচেন, 2টো ঘরের লাগোয়া ব্যালকনি, 2টো বাথরুম ইত্যাদি। সঞ্চারীদের পক্ষে যথেষ্ট। হাত পা ছড়িয়ে আয়েশ করে থাকা যায়। মাসের শেষে এজন্য তারা যা টাকা দেয়, কলকাতায় কেন, অনেক দূরে হাড়োয়া সন্দেশখালিতেও এর 10 ভাগের 1 ভাগ বাসস্থান পাওয়া যাবে না। বাবা নেহাত কত বছর আগে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন, তাই কলকাতার এই জমকালো এলাকায় এতগুলো ঘরটর নিয়ে তারা থাকতে পারছে। আগে সারাক্ষণ সরগরম থাকতো ফ্ল্যাটটা। কত লোকজন তখন, বাবা মা, এক বিধবা পিসি, ছোট বোন বিনি, ছোট ভাই রন্টু, এক মাস্তুতো দাদা মাধব আর সঞ্চারী নিজে। বেশিরভাগই মরে ঝরে শেষ। মাধব চাকরি পেয়ে সেই কবে কোচিনে চলে গেছে, এখানকার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, অথচ তাকে কাছে রেখে স্কুলে পড়িয়ে বিকম পাশ করিয়েছেন তার বাবা। সে যে এতটা অকৃতজ্ঞ, হৃদয়হীন হবে কে ভাবতে পেরেছিল। এই ফ্ল্যাটে এখন 3টে মাত্র প্রাণী, রত্নময়ী, সঞ্চারী আর রন্টু। সঞ্চারীর হাতে একটা জুটের ব্যাগে রয়েছে হটকেসটা, কাঁধ থেকে ঝুলছে সুদৃশ্য আরও একটা লেডিস ব্যাগ। কিচেনে জুটের ব্যাগটা রেখে কোনাকুনি হল পেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে তার চোখে পড়ল রন্টু ওর ঘরে কম্পিউটার চালিয়ে কি করছে, হয়তো প্র্যাকটিস। রন্টুর বয়স 22, মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিল, 4টে সাবজেক্টের লেটার পেয়ে স্টার। তারপরেই ডানা গজালো, বাজে কিছু বন্ধুবান্ধব জুটল তার। আড্ডা, হুল্লোড়বাজি, সিনেমা, ভিডিও ইত্যাদিতে মেতে উঠল। মাধ্যমিকের রেজাল্ট অত ভালো হয়েছে, রন্টু ভেবেছিল উচ্চ মাধ্যমিকটাও তুড়ি মেরে পেরিয়ে যাবে এবং একই রকম চোখ ধাঁধানো রেজাল্ট হবে। কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অনেক তফাৎ। অল্প সময়ের মধ্যে বিরাট কোর্স শেষ করতে হয়। সেভাবে ঘাড় গুঁজে না পড়লে কিছু হয়? হাতে কি জাদুকাঠি আছে যে সেটা ঘোরালি যা চাও তাই পেয়ে যাবে? ফলে যা হবার তাই হলো। হায়ার সেকেন্ডারিতে টায় টোয় 2nd ডিভিশন। এই যখন হাল, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তো অলীক কল্পনা। কত স্বপ্ন ছিল রত্নময়ীর, সঞ্চারীর, সব ভেঙে চুরে খান খান। মহাশূন্য থেকে পৃথিবীর রুক্ষ মাটিতে আছড়ে পড়ল রন্টু। শুধু কি সেই, গোটা পরিবারটাই। 2nd ডিভিশনের নিচের দিকের থেকে নাম করা কলেজে অ্যাডমিশন পাওয়া অসম্ভব। হন্যে হয়ে এখানে ওখানে ঘুরে শেষ অবধি খুব সাধারণ কলেজে জায়গা পাওয়া গেল, তাও অনার্স নয়, নেহাতি পাশ করছে। দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে রন্টু। বিশাল ক্যাম্পাস ছিল সেখানে। কলকাতার বিরাট বিরাট ফ্যামিলির ছেলেমেয়েরা ওই স্কুলে পড়তে আসে। কি চমৎকার পরিবেশ! নিয়মিত ক্লাস ছাড়াও আরও কত কিছু হতো, নানা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ডিবেট, এক্সকারশন, স্পোর্টস, নাটক। এই ধরনের স্কুলে পড়ানোর বিপুল খরচ সঞ্চারীদের মতো ফ্যামিলির পক্ষে নিতান্তই দুরাশা। কিন্তু তার বাবা শিবতোষ নন্দী সংসার খরচ কিছুটা কাটছাট করে অফিসে ওভারটাইম খেটে রন্টুকে ওখানে ভর্তি করে দিয়েছিলেন। ছেলেটার পড়াশোনায় মাথা আছে, নিশ্চয়ই একদিন দাঁড়িয়ে যাবে। এটা শিবতোষের ইনভেস্টমেন্টই বলা যায়, বিনিয়োগ। ছেলে দাঁড়ালে তার পেছনে যা খরচ হবে তার লক্ষগুণ উঠে আসবে। তাদের সব কষ্টের, সব অনটনের অবসান ঘটবে, সংসারে স্বাচ্ছন্দ্য আসবে। শেষ জীবনটা বিলাসে না হোক আরামে কেটে যাবে। আর্থিক দিক থেকে সমস্ত টেনশনের মুক্তি। শিবতোষের বহুকালের ইচ্ছা দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে বেড়াতে যান। এতকাল সংসারের জাঁতা ঘোরাতে ঘোরাতে অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না। রন্টু দাঁড়িয়ে গেলে প্রাণ ভরে শখ মিটিয়ে নেবেন। সেই ছেলেকে কিনা সেন্ট্রাল ক্যালকাটার ঘিঞ্জি এলাকায় মস্ত বাজারের মাঝখানে একটি কলেজে ভর্তি হতে হলো। পুরনো সেকেলে বিল্ডিং, দেওয়ালে দেওয়ালে পলিটিক্যাল স্লোগান, চারিদিকে 1000টা পোস্টার। পাশ থেকে উঠে আসে বাজারের অবিরল হইচই, চিৎকার। কলেজের ভেতরটাও বাইরের বাজারের মতোই। কত যে ছাত্রছাত্রী তার লেখাজোখা নেই। অন্য কলেজে যাদের ঠাঁই হয় না,
এখানে তাদের জন্য দরজা হাট করে খোলা, সারাক্ষণ চেঁচামেচি, উৎকট হট্টগোল, 10-20 দিন পর পর স্ট্রাইক, নইলে মিছিল করে ময়দানে যাওয়া। সব স্বপ্নের বিসর্জন ঘটে গিয়েছিল শিবতোষদের। এমন একটা ধাক্কা যে লাগবে কেউ কি ভাবতে পেরেছিল? দামি স্কুল থেকে ওই রকম একটা কলেজে গিয়ে মন বসছিল না রন্টুর। তাই কখনো বসে? চূড়ান্ত ফ্রাস্ট্রেশন, অপার হতাশা। প্রায় ক্লাস করতো না, কাছাকাছি পার্কে গিয়ে চুপচাপ বসে থাকত। একটা বছর ফাইনাল পরীক্ষাই দিল না, পরের বছর বসলো বটে, কিন্তু 2টো সাবজেক্ট দিয়ে আর গেলই না। তারপর কলেজ ছেড়েই দিল, সারাক্ষণ ঘরে বসে থাকত। ঝিম ধরা, মন মরা, বিমর্ষ। তার সব এনার্জি, ইচ্ছাশক্তি ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছিল। রত্নময়ী আর সঞ্চারী কত বোঝালো, 2টো বছর নষ্ট হয়েছে তো মাথায় আকাশ ভেঙে পড়েনি। নতুন করে শুরু করুক রন্টু, চেষ্টা করলে কি না হয়। কিন্তু কে কার কথা শোনে? রন্টুর গোঁ সে আর পড়বে না। অনেক বুঝিয়ে সুজিয়ে শেষ পর্যন্ত তাকে একটা নামি কম্পিউটার সেন্টারে ভর্তি করে দিল সঞ্চারী। ওখান থেকে সার্টিফিকেট পেলে কল সেন্টারে টেন্টারে চাকরি বাকরি হওয়া সম্ভব। বাড়িতে প্র্যাকটিসের জন্য একটা কম্পিউটারও কিনে দেওয়া হলো। ব্যাংক থেকে এজন্য লোন নিতে হয়েছে সঞ্চারীকে। মাসে মাসে ইনস্টলমেন্টে তা শোধ করতে হয়। নিজের ঘরে এসে আলো জ্বালল সঞ্চারী। একটা সিঙ্গেল বেড খাট, ওয়ার্ড্রোব জাতীয় ক্যাবিনেট, বইয়ের র্যাক, ছোট একটা ড্রেসিং টেবিল, আলনা, পড়ার টেবিল, সব মিলিয়ে মোটামুটি ছিমছাম। কাঁধের লেডিস ব্যাগটা পড়ার টেবিলে রেখে চটপট আনলা থেকে একটা ঢোলা ম্যাক্সি আর তোয়ালে নিয়ে অ্যাটাচড বাথরুমে ঢুকে গেল সঞ্চারী। গায়ের সালোয়ার কামিজ ঘামে, রাস্তার ধুলোয় আর গাড়ির ধোঁয়ায় চিটচিট করছে। এগুলো ছাড়তে না পারলে স্বস্তি নেই। বাইরের পোশাক ছেড়ে একধারে রেখে দিল সঞ্চারী। কাল সকালে তাদের কাজের মেয়ে সরস্বতী এসে ওগুলো কেচে দেবে, রোজই দেয়। সাবান মেখে মিনিট 15-20 ধরে স্নান করল সে। তারপর গা মাথা মুছে ম্যাক্সি পরে বেডরুমে চলে এলো। ঠান্ডা জলে ম্যাজিক থাকে। স্নানটা তার সারাদিনের ক্লান্তির লহমায় মুছে দিল। এখন নিজেকে বেশ ঝরঝরে লাগছে। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। আয়নায় যে তরুণীটির মুখ ফুটে উঠেছে তার বয়স 28 পেরুলেও 23-এর বেশি মনে হয় না। সঞ্চারীর কেমন যেন ধন্দ লাগে। ওই প্রতিবিম্ব কি তারই? রত্নময়ীর মতো না হলেও তার জীবনেও ওলটপালট কম কিছু হয়নি। কত যে সংকটের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। অদৃশ্য কোনো দানব গলা টিপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে তাকে অতল খাদে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মনে হয়েছিল সব শেষ, সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটে গেল। তারপর কত কষ্টে, কত ধৈর্যে যে অন্ধকার পাতাল থেকে উঠে আসতে পেরেছে সেই শুধু জানে। তার তো চুরমার হয়ে যাবার কথা, কিন্তু ভাঙচুরের কোনো ছাপই পড়েনি চেহারায়। 28-29-এও সে এক তরতাজা পরমাশ্চর্য যুবতী। তার মধ্যে রয়েছে অফুরান এনার্জি, বিপুল জীবনী শক্তি এবং নাছোড়বান্দা এক গোঁ। যত বাধাই আসুক, যত বিপত্তি, সব রুখে দেবার মতো জেদ তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে। গা মাথা ভালো করে মুছেছিল সঞ্চারী, তবু পোখরাজের ছোট ছোট দানার মতো চুলে, কপালে এবং গালে এবং গলার ভাঁজে কিছু কিছু জলকণা এখনো লেগে আছে। হাতের কাছে তোয়ালে রয়েছে, ইচ্ছা করলে মুছে নিতে পারে, কিন্তু মুছল না। সেগুলো ভারী আরাম দিচ্ছিল তাকে। আয়নার দিকে সে তাকিয়ে রইল পলকহীন। কখনো কখনো নিজেকে দেখতে ভালোই লাগে। হঠাৎ দরজার বাইরে থেকে রন্টুর গলা ভেসে আসে, দিদি, মা খেতে ডাকছে। মুখ ফিরিয়ে সঞ্চারী বলল, এক্ষুনি যাচ্ছি। রন্টু চলে গেল। সঞ্চারী দ্রুত বার কয়েক চুলে চিরুনি চালিয়ে উঠে পড়ল। হল ঘরে ডাইনিং টেবিলে এসে দেখল রত্নময়ী স্টেনলেস স্টিলের থালায় খাবার সাজিয়ে বসে আছেন। রন্টুকেও সেখানে দেখা গেল। রাত্রিরে রন্টু ভাত খায়, সঞ্চারী আর রত্নময়ী রুটি। রত্নময়ী একসঙ্গে খান না, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেলে খেতে বসেন। আজকের রাতের মেনু
বেগুন ভাজা, নারকেল কুচি দিয়ে ছোলার ডাল, পাঁচমিশালি একটা তরকারি আর রুই মাছ। স্বামী মারা যাবার পর রত্নময়ী মাছ মাংস ছেড়ে দিয়েছেন, পুরোপুরি নিরামিষাশী, কিন্তু ছেলে মেয়ের জন্য রাঁধতে হয়। রন্টু ঘাড় গুঁজে খাচ্ছিল। সে নিজের থেকে কারোর সঙ্গে পারতপক্ষে কথা বলে না। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা না করে জবাব দেয়, খুবই সংক্ষেপে। অথচ এক সময় কি হাসি খুশি না ছিল, হইচই করে সারা বাড়ি মাতিয়ে রাখত। আর সেই ছেলেই পুরো শক্ত খোলার মধ্যে নিজেকে পুড়ে ফেলেছে। ও যদি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করত, অনেকখানি হালকা বোধ করত সঞ্চারী। বছর ধরে রন্টুর জন্য কম চেষ্টা করছে, সমানে উৎসাহ দিয়ে চলেছে তাকে। তার ভেঙে পড়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চেষ্টা করছে অবিরত, কিন্তু শেষ অবধি কি হবে কে জানে। রুটির একটা টুকরো ছিঁড়ে তরকারি দিয়ে চিবুতে চিবুতে কয়েক লহমা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে সঞ্চারী। তারপর জিজ্ঞেস করে, তোর কম্পিউটার ক্লাস কিরকম হচ্ছে? চকিতে মুখ তুলেই ফের নামিয়ে নেয় রন্টু। আবছা গলায় বলে, হচ্ছে একরকম। বাড়িতে এসে ঠিক মতো প্র্যাকটিস করছিস তো? করছি। ভালো রেজাল্ট কিন্তু করা চাই। দেখি। কোনো রকম চার নেই এমনভাবে জবাব দিচ্ছে রন্টু। কতভাবে ওকে বুঝিয়েছে সঞ্চারী, সব রকম হতাশা যাতে কাঁধ থেকে ঝেড়ে ফেলতে পারে সেজন্য সাহস জুগিয়ে গেছে। কিন্তু সব সময় ছেলেটা নিরুদ্যম। জীবনের সমস্ত কিছু যেন শেষ হয়ে গেছে ওর। সঞ্চারী বলল, চাকরির পর কম্পিউটারের সঙ্গে ইংরেজিতে কমিউনিকেশনের স্কিলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তুই অবশ্য ইংলিশ মিডিয়ামে পড়েছিস, তবু একটা স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হলে ভালো হয়। রন্টু চুপ করে থাকে। তার দিকে একটু ঝুঁকে সঞ্চারী জিজ্ঞেস করে, আমি কি খোঁজ নিয়ে দেখব কোথায় খুব যত্ন করে শেখায়? রন্টু উত্তর দিল না। সঞ্চারী বলতে লাগলো, ব্রিটিশ ইনস্টিটিউট রামকৃষ্ণ মিশনে ইংরেজিতে কোর্স করে অনেক ছেলে মেয়ে কল সেন্টারগুলোতে ভালো চাকরি পেয়েছে। আমি 2-1 দিনের মধ্যে খবর নিয়ে আসি, তারপর তোর যেখানে পছন্দ সেখানে ভর্তি করে দেব। রন্টু ভাত নাড়াচাড়া করতে করতে বলল, এখন থাক। আগেও এ জাতীয় কথাবার্তা হয়েছে রন্টুর সঙ্গে। আজকাল ছেলে মেয়েরা এখানে ভর্তি হচ্ছে, ওখানে ভর্তি হচ্ছে, এটা শিখছে ওটা শিখছে। চাকরি বাকরির ব্যাপারে কখন কোনটা কাজে লাগে তার কি কিছু ঠিক আছে? কিন্তু নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ নিয়ে লেশমাত্র আগ্রহ নেই রন্টু। মনটা খারাপ হয়ে গেল সঞ্চারী। টেবিলের এক কোনায় বসে তীক্ষ্ণ চোখে ছেলে আর মেয়েকে লক্ষ্য করতে লাগলেন রত্নময়ী। নিঃশব্দে খাওয়া চলছে। আচমকা রত্নময়ী জিজ্ঞেস করলেন, আজ কি হলো ভবানীপুরে? কি চাইছে অমরনাথ বাবুরা? সঞ্চারী বিরক্ত হচ্ছিল। তার ভাইয়ের মতো এমন গা ছাড়া উদ্যমহীন ছেলে আর একটিও দেখেনি। ওকে বলা আর পাথরের দেওয়ালকে বলা সমান, শুধু শুধু খানিকটা বকবক করে যাওয়া। রন্টুর ভাবনাটা মাথার ভেতর পাক খাচ্ছিল। তড়িৎ মায়ের দিকে ঘুরে বসল সঞ্চারী। ভুরু কুঁচকে বলল, কি বলছো তুমি? শুনলেই তো, তোমাকে 5 দিন ধরে বলে যাচ্ছি অফিসে গিয়ে ঢুকলে পৃথিবীর রসাতলে গেলেও অন্য কিছু ভাবার, কোথাও যাবার সময় পাই না। রাত্রিরে 8:30টার পর বেরিয়ে সোজা বাড়ি চলে আসি। কি বলিনি? তা বলেছিস বলে রত্নময়ী অদ্ভুত একটু হাসলেন। মা যে তার কথা বিশ্বাস করেনি সেটা খুবই স্পষ্ট। রত্নময়ী তেমনি হাসছিলেন, জ্বালা ধরানো হাসি। হঠাৎ মাথায় আগুন ধরে গেল সঞ্চারীর। এক ঝটকায় শরীরটা টেনে তুলে ফেলল সে। আমার মোবাইলটা নিয়ে আসছি, ভবানীপুরে ধরে দিচ্ছি, ওদের সঙ্গে কথা বলে দেখো সত্যিই গেছে কিনা। রত্নময়ী হাত তুলে নরম গলায় বললেন, ঠিক আছে, ফোন আনতে হবে না, খাওয়ার সময় উঠতে নেই, বস। মায়ের মুখের উপর দৃষ্টি রেখে ফের বসে পড়ে সঞ্চারী। কিছুক্ষণ নীরবে খাওয়া চলে। এক সময় রত্নময়ী ডাকেন, রুমি, বলো। বলবো? প্রশ্নটা করে খানিকক্ষণ চুপ করে থাকার পর রত্নময়ী শুরু করলেন, শুনলেই তো ফোঁস করে উঠবি। চোখের দৃষ্টি খড় হয়ে উঠেছে সঞ্চারী। ফোঁস করার মতো কিছু বলবে নাকি?
বিরস সুরে রত্নময়ী বললেন, আমি যা বলি তাতেই তো রেগে উঠিস। কোন কথাটা তোর ভালো লাগবে, কোনটা খারাপ কি করে বুঝবো? আমি কি মুখ দেখে তোর মাথায় কি আছে টের পাই? হঠাৎ মায়ের প্রতি মনটা মমতায় ভরে যায়। এই মহিলাটি কম দুঃখ কষ্ট ভোগ করেননি। অনেক সময় তাঁর প্রতি রূঢ় হয়ে ওঠে সঞ্চারী, পরে অনুশোচনাও হয়। মৃদু গলায় বলল, ঠিক আছে, কি বলতে চাও বলো। রত্নময়ী বললেন, এ কদিন অফিসের কাজের চাপে যেতে পারিসনি, কিন্তু আবার যাবি তো? ভবানীপুরে তার যাতায়াতটা রত্নময়ী একেবারে সহ্য করতে পারেন না। বহুবার তিনি মেয়েকে বারণ করেছেন, মায়ের প্রায় সব কথাই সে শোনে, কিন্তু এই নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নিতে পারেনি সঞ্চারী। এক কথা রোজ রোজ শুনতে কি ভালো লাগে? সমস্ত দিন অফিসে নিঃশ্বাস ফেলার সময় ছিল না। মারাত্মক খাটুনি তার সব এনার্জি শুষে বার করে নিয়েছিল। তারপর বাড়ি ফিরে মায়ের খোঁচা দেওয়া কথায় মেজাজ তেতো হয়ে গেল। তবু নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রেখে শান্ত স্বরে বলল, হ্যাঁ যাব। কি মতলব তোর? কিসের মতলব? অমরনাথবাবুরা কি চান? তুই ওদের ওখানে গিয়ে থাকিস? এরকম একটা সংশয় মায়ের মাথায় গেঁথে বসে আছে। ব্যাপারটা স্রেফ রত্নময়ীর মন গড়া, আগাগোড়া মিথ্যে। আসলে তার কোনো ভিত্তিই নেই। সঞ্চারী কণ্ঠস্বরে কোমল ভাবটা চেষ্টা করেও ধরে রাখতে পারছিল না। একটু ঝাঁঝ মিশিয়ে বলল, কক্ষনো না। যে বাড়ি থেকে চিরকালের মতো চলে এসেছি সেখানে থাকার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, ওই দুটো অসহায় মানুষকে আমি ছাড়া দেখার আর কেউ নেই, তাই যেতে হয়। তুই ছাড়া ওদের বুঝি কেউ নেই? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? তারা কি ধরনের মানুষ তোমাকে বলেছি। সব স্বার্থপর, নিষ্ঠুর, মায়া মমতা বলতে কিচ্ছু নেই। সঞ্চারী বলতে লাগলো, তুমি রোজ এক কথা বলে যাবে, আমাকে এক উত্তর দিতে হবে। ভালো লাগে? তুমিই বলো। কিন্তু কে কার কথা শোনে? ভবানীপুরে সঞ্চারীর শ্বশুরবাড়িটা ফিক্সেশনের মতো আটকে গেছে রত্নময়ীর মাথায়। চোখ কুঁচকে কিছু ভাবলেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন, তাহলে যতদিন ওরা বেঁচে থাকবেন তোকেই দেখাশোনা করতে হবে? কথাগুলো শুনতে খুবই সাদামাঠা, কিন্তু তার ভেতর লুকোনো রয়েছে সূক্ষ্ম সব অস্ত্র। সঠিক লক্ষ্যে সেগুলো বিঁধে যাচ্ছিল। সঞ্চারী মনে মনে প্রতিজ্ঞা করে নিল, আজ স্বর চড়াবে না। সত্যিই চড়ালো না। খুব ঠান্ডা গলায় বলল, জোর করে কিছু কি বলা যায়? তবে যতদিন পারি দেখব। এ নিয়ে আর কোনো প্রশ্ন করলেন না রত্নময়ী। অনেকক্ষণ পর বললেন, হ্যাঁ রে, সেই ছেলেটার কি খবর? অন্যমনস্ক হয়ে পড়েছিল সঞ্চারী। খাচ্ছিল নিঃশব্দে। কোন ছেলেটা সম্বন্ধে রত্নময়ী জানতে চাইছেন ঠিক ধরতে পারেনি। মায়ের দিকে ফিরে বলল, কোন ছেলেটা? ওই যে দিল্লিতে চলে গেছে। ব্যাপারটা এবার স্পষ্ট হলো। রত্নময়ী দীপকের কথা বলছেন। তার আরেকটা ফিক্সেশন দীপক। পলকহীন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে সঞ্চারী। এই মহিলাটি কত বদলে গেছেন। সারাক্ষণ তার সংশয় নাকি ভয় সঞ্চারী যে কোনো দিন তাদের অথই সমুদ্রে বিসর্জন দিয়ে দিল্লি চলে যাবে। একটা মানুষের ভেতর কত যে গোপন ঝাঁপি লুকোনো থাকে। তার কোনোটায় রয়েছে মমতা, কোনোটায় তীব্র প্রতিশোধ স্পৃহা, কোনোটায় অপার সহানুভূতি, কোনোটায় স্বার্থপরতা। সুদিনে যে মানুষকে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত মনে হয়, দুঃসময় সেই আগাগোড়া পাল্টে যায়। তার ভেতরকার অদৃশ্য ঝাঁপিগুলোর ঢাকনা খুলে বেরিয়ে আসে কুটিল সন্দেহ, ক্রোধ, প্রবল বিদ্বেষ। মা যে তাকে ভালোবাসেন না তা নয়। জয়দীপের সঙ্গে ডিভোর্সের সময় ডানা মেলে তিনি তাকে আগলে রেখেছিলেন। এখন তার হাত শূন্য। জমানো একটা পয়সা নেই। গয়নাগাটি প্রায় সবই চলে গেছে। নামমাত্র যা আছে তা দিয়ে 15 দিনও চলবে না। সঞ্চারী তাদের একমাত্র অবলম্বন। সে চলে গেলে কিভাবে চলবে? কি খাবেন? তাই মেয়েকে আঁকড়ে ধরে আছেন। মায়ের মনোভাবটা বুঝতে পারে সঞ্চারী। রন্টু এখনো দাঁড়ালো না। কেমন একটা জড়ভরত মার্কা হয়ে যাচ্ছে।
কবে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা কে জানে। এমন একটা পরিস্থিতিতে ওদের ফেলে চলে যাবে অতখানি অমানুষ এখনো হয়ে যায়নি সে। কিন্তু মা তাকে পুরোপুরি বিশ্বাস করেন না। আসলে ক্রমাগত ধাক্কা খেতে খেতে কারোকে বিশ্বাস করার মতো মানসিকতাই নষ্ট হয়ে গেছে। রত্নময়ী বললেন, কি রে, কিছু বললি না তো? ভাবনায় তলিয়ে গিয়েছিল সঞ্চারী। সামান্য চমকে উঠে বলল, কি বলবো, দীপক দিল্লিতেই আছে। এর ভেতর তোকে ফোন করেনি? না। চোখের তারা স্থির হয়ে যায় রত্নময়ীর। ভালো মানুষের মতো মুখ করে বললেন, সত্যি বলছিস? সঞ্চারী ঠিকই টের পায় মায়েরই আপাত সরল নিষ্পাপ মুখের আড়ালে আরও একটা মুখ রয়েছে, সন্দিগ্ধ, অবিশ্বাসী, কুটিল মুখ। সারা শরীর চিড়বিড়িয়ে ওঠে তার, চোয়াল শক্ত হয়ে যায়। কিন্তু প্রতিজ্ঞা করেছিল মেজাজটাকে চড়তে দেবে না। সেটার লাগাম শক্ত মুঠোয় ধরে রাখল। গলার স্বর আরও শীতল করে বলল, আমার সেলফোনটা এনে দীপককে ধরিয়ে দিচ্ছি। আমাকে ফোন করেছিল কিনা ওকে জিজ্ঞেস করে জেনে নাও। সঞ্চারী উঠে পড়েছিল। তার হাত ধরে ফের বসিয়ে দিতে দিতে রত্নময়ী বললেন, ঠিক আছে, ঝঞ্ঝাট করার দরকার নেই। ছেলেটা ভাববে মা হয়ে আমি তোকে সন্দেহ করি। ছি ছি, তুই এখন খা। মন তিক্ততায় ভরে গিয়েছিল। মুখের মতো একটা জবাব দেওয়া যেত, কিন্তু তাতে অশান্তি বেড়ে যাবে। সারাদিনের পরিশ্রমে হাড় মাংস থেঁতো হয়ে গেছে, স্নায়ুমণ্ডলী আলগা হয়ে আসছে। এই মধ্যরাতে এখন গৃহযুদ্ধ ভালো লাগছে না। ঘুমে চোখ জুড়ে আসছে। সে আবার খেতে শুরু করল। কিছুক্ষণ চুপচাপ। তারপর রত্নময়ী খুব আস্তে ডাকলেন, রুমি। সঞ্চারী মুখ তুলল, ভুরু কুঁচকে মাকে দেখতে লাগল। হাসি হাসি মুখ করে রত্নময়ী বললেন, হয়তো কদিন ফোন করতে পারিনি দীপক, কিন্তু করে তো। মাথার ভেতরটা ঝাঁঝা করে উঠল সঞ্চারীর। কিন্তু সে আজ ঠিকই করে ফেলেছে, তিক্ততার মাত্রাটাকে বাড়তে দেবে না। বলল, করে, নিশ্চয়ই করে। আর তুমি তো তা ভালো করেই জানো। আমি তোমার কাছে কিছুই গোপন করিনি। কি চায় সে? যতই সঞ্চারী ভেবে থাকুক, শান্তির ব্যাঘাত ঘটতে দেবে না। ভেতরকার ঝাঁঝ খানিকটা হলেও বেরিয়ে এলো। কি চায় বুঝতে পারো না? তুমি কি বাচ্চা মেয়ে যে এটুকু বোঝার মতো বুদ্ধিশুদ্ধি হয়নি? এমন সোজাসুজি এত স্পষ্ট করে আগে কখনো বলেনি সঞ্চারী। রত্নময়ীর মুখটা নিমেষে রক্তশূন্য হয়ে যায়। চোখের দৃষ্টি ঘোলাটে ম্লান। কিছু একটা বলতে চাইলেন, গলায় স্বর ফুটল না। ঠোঁট দুটো কাঁপতে লাগলো থরথর। রত্নময়ীকে দেখতে দেখতে গ্লানিতে মন ভরে গেল সঞ্চারীর। এটা কি করল সে? অনুতাপের শেল কেউ যেন বিধিয়ে দিতে লাগলো তার মাথায়। মা তো আগে এমনটা ছিলেন না। তার বিয়ের আগে পর্যন্ত মায়ের শান্ত হাসিখুশি মায়াময় মুখচ্ছবি কোনো কোনো বিজন মুহূর্তে এখনো চোখের সামনে সে দেখতে পায়। সেই রত্নময়ী কত দ্রুত পাল্টে গেলেন। আপাদ মস্তক। তিনি এখন কলহপটু এক মহিলা। সারাক্ষণ উগ্র মেজাজ, সন্দেহের বিষে মস্তিষ্কটি বোঝাই। কারণটা অজানা নেই সঞ্চারীর। অনুশোচনায় পড়তে পড়তে সে প্রায় লাফিয়ে উঠে পড়ে। মায়ের একটা হাত ধরে মিনতির সুরে বলতে থাকে, মা, আমাকে ক্ষমা করো, রাগের মাথায় কি বলে ফেলেছি। একটু চুপ করে থেকে সে বলে, আমার একটা কথা বিশ্বাস করবে? রত্নময়ী উত্তর দিলেন না। সঞ্চারী বলল, এখনো দীপক স্পষ্ট করে আমাকে কিছু বলেনি। হয়তো কোনোদিন বলবে, হয়তো বলবে না, আমি ঠিক জানি না। তবে বুঝি ও আমাকে পছন্দ করে। রত্নময়ী এবারও নীরব। তিনি জবাব দিলেন না। তাঁর ঠোঁট দুটো কাঁপতেই লাগল। ব্যাকুল সুরে সঞ্চারী সমানে বলে যেতে থাকে, আমার ভীষণ অন্যায় হয়ে গেছে মা। তুমি কেমন করে ভাবলে তোমাকে আর রন্টুকে ফেলে রেখে আমি চলে যাব? এ কখনো হতে পারে? তুমি আমার উপর রাগ করো না। এতক্ষণে গলায় স্বর ফুটে রত্নময়ীর। দীর্ঘশ্বাস ফেলে শুকনো বিমর্ষ মুখে বললেন, আচ্ছা আচ্ছা, তুই খেয়ে নে এখন। একটু থেমে বলেন,
আমি রাগ করে থাকবো না, হলো তো? আজকের মতো একটা সন্ধি হলো ঠিকই, কিন্তু সেটা কতটা ক্ষণস্থায়ী, কতখানি পলকা, সঞ্চারী তা ভালো করেই জানে। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।